Hi friends, welcome back to my channel. Myself RAJYASHREE BANERJEE from BANKURA SAMMILANI Medical College and Hospital. আমরা পড়ছিলাম বায়োটেকনোলজি চ্যাপ্টারের আমাদের প্রথম ইন্ট্রোডাক্টরি পার্টের একটা ভিডিও আছে এবং তারপরে আমরা কিছুটা পড়েছিলাম, অর্থাৎ সেকেন্ড পেজের আমরা এত অবধি পড়েছিলাম। আজকে আমরা তারপর থেকে পড়ব। তো তোমরা যারা নতুন তাদেরকে আমি বলবো যে তোমরা একবার আগের ভিডিওগুলো একটু চ্যানেল থেকে দেখে নাও। তো চলো শুরু করি। কি বলা আছে দেখো, ডু ইউ নো দ্য লাইকলি ফেট অফ এ পিস অফ ডিএনএ উইচ ইজ সামহাউ ট্রান্সফার্ড ইন্টু অ্যান অ্যালিয়েন অর্গানিজম। অর্থাৎ একটা কোশ্চেন দিয়েই আজকে পড়াটা শুরু হচ্ছে। কি বলছে যে তোমরা কি জানো কোনো কারণে মনে করো একটা পিস অফ ডিএনএ কোনো একটা এলিয়েন অর্গানিজমের মধ্যে ট্রান্সফার্ড হয়ে গেছে, তাহলে সেই পিস অফ ডিএনএটা কী হবে, অর্থাৎ তার ফেটটা কী, তোমরা কি সেটা সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? তো সেটারই উত্তর দিচ্ছে পরের পার্টটা। কী বলছে দেখো, মোস্ট লাইকলি দিস পিস অফ ডিএনএ উড নট বি এবল টু মাল্টিপ্লাই ইটসেলফ ইন দ্য প্রজেনি সেলস অফ দ্য অর্গানিজম। অর্থাৎ বলছে সাধারণত যেটা হয়ে থাকে যে এই পিস অফ যে ডিএনএটা যেটা কোনোভাবে ট্রান্সফার্ড হয়ে গেছে একটা এলিয়েন অর্গানিজমের মধ্যে, সেটা কিন্তু মাল্টিপ্লাই করে না। ওকে, সেই এলিয়েন অর্গানিজমের মধ্যে কিন্তু মাল্টিপ্লাই করবে না, অর্থাৎ তার যে প্রোজেনি সেলস হবে সেখানে কিন্তু সেই পিস অফ ডিএনএটা আমরা দেখতে পারবো না, কারণ সেটা তো মাল্টিপ্লাই হচ্ছে না সেই। বাট when it gets integrated into the genome of the recipients, it may multiply and be inherited along with the host DNA. কিন্তু যদি আমরা এই পিস অফ ডিএনএটাকে মানে শুধু মনে করো ওই পিস অফ ডিএনএটা এমনি অর্গানিজমের মধ্যে কোনোভাবে ট্রান্সফার হয়ে গেছে, আমরা যদি তাহলে সেটা কোনো রকম হচ্ছে মাল্টিপ্লাই করবে না এবং পরবর্তী জেনারেশনের যে প্রোজেনি সেলস থাকবে সেখানে সেই পিস অফ ডিএনএটা আমরা দেখতে পারবো না। কিন্তু যদি আমরা সেই পিস অফ ডিএনএটাকে আমরা ওই যে এলিয়েন অর্গানিজমের যে সেলসের মধ্যে যে ডিএনএ আছে তার সাথে যদি আমরা জুড়ে দিই জিনিসটাকে, এই যে ফরেন যে ডিএনএটা যেটা বাইরে থেকে ঢুকে যাচ্ছিলো কোনো রকমে, সেটাকে আমরা মনে করো মানে জেনে বুঝেই ঢোকালাম, সেই ডিএনএটাই কী করলাম ওই এলিয়েন অর্গানিজমের যে ডিএনএ ছিল তার সঙ্গে আমরা জুড়ে দিলাম, তাহলে কিন্তু বলছি ইট মে মাল্টিপ্লাই অ্যান্ড বি ইনহেরিটেড অ্যালং উইথ দ্য হোস্ট ডিএনএ। এটা কিন্তু মাল্টিপ্লাই করলেও করতে পারে এবং যে হোস্ট ডিএনএ তার সাথে হচ্ছে ইনহেরিটেড হতে পারে, মানে পরের যে প্রোজেনি সেল সেখানেও আমরা এই ডিএনএটা দেখতে পাবো যদি আমরা ইন্টিগ্রেটেড করে দিই ইন্টু দ্য জিনোম অফ দ্য রিসিপিয়েন্ট বলতে এখানে অ্যালিয়েন অর্গানিজম, অর্থাৎ যে অর্গানিজমের মধ্যে শুধু একটা ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ আমরা ভরে দিলাম তার সেলসের মধ্যে, তাহলে কিন্তু তার যে পরবর্তী জেনারেশনের যে সেল বা প্রোজেনি সেলস তো সবসময় একটা ডিভাইড হচ্ছে, তো সেই যে প্রোজেনি সেলস অর্থাৎ পরের যে সেলস ওই সেলটা ডিভাইড হয়ে যে সেলসটা তৈরি করবে সেখানে ওই ডিএনএটা কিন্তু পাবো না, কিন্তু কারণ ওই ডিএনএটা এমনি কিন্তু রেপ্লিকেশন হতে পারবে না। যদি ডিএনএ রেপ্লিকেশন না হয় তাহলে প্রোজেনি সেলস অর্থাৎ সেল ডিভিশনের পরে যে সেলসটা তৈরি হচ্ছে সেখানে ডিএনএ আমরা পাবো না। কিন্তু যদি মনে করো ওই যে এলিয়েন অর্গানিজমের যে সেলসটার মধ্যে সেই ডিএনএ ফ্র্যাগমেন্টটা ঢুকেছিল সেই ফ্র্যাগমেন্টটাকে শুধু না ঢুকিয়ে কী করলাম ওই সেলসের অর্থাৎ অ্যালিয়েন অর্গানিজমের যে সেলসের যে ডিএনএটা আছে সেই ডিএনএর সাথে এই ডিএনএটাকে আমরা জুড়ে দিলাম, শুধুমাত্র রেখে না দিয়ে জুড়ে দিলাম। জুড়ে যদি দিই তখন কি হবে, ওই যে যখন ওই অ্যালিয়েন অর্গানিজমের ওই সেলটা ডিভাইড হবে তখন তার নিজস্ব ডিএনএটা তো রেপ্লিকেট হচ্ছে, তার সাথে যেহেতু এই ফরেন ডিএনএটা যোগ আছে তো ওই ফরেন ডিএনএটাও রেপ্লিকেট হয়ে যাবে এবং রেপ্লিকেট হলে তারা প্রোজেনি সেলসেও চলে আসবে। বোঝা গেল? তো এটাই হচ্ছে এই লাইনটাই বলল। This is because the alien piece of DNA has become part of a chromosome which has the ability to replicate. তো এইভাবে কি হলো যে অ্যালিয়েন পিস অফ ডিএনএটা সেটা কি হয়ে গেল, পার্ট অফ ক্রোমোজোম হয়ে গেল, অর্থাৎ ওই যে অ্যালিয়েন অর্গানিজমটার যে নিজস্ব যে ডিএনএ ছিল তার সঙ্গে যখন আমরা এটাকে জুড়ে দিলাম তখন সে তার ক্রোমোজোমের একটা পার্ট হয়ে গেল এবং সে যখন নিজস্ব ডিএনএটাকে যখন রেপ্লিকেট করলো তার সাথে যে জুড়ে আছে মানে ফরেন যে ডিএনএটা আমরা বাইরে থেকে ঢুকিয়েছি সেটাও রেপ্লিকেট হয়ে গেল। সেটাই বলছি দেখো, দিস ইজ বিকজ দ্য অ্যালিয়েন পিস অফ ডিএনএ অর্থাৎ ফরেন যে ডিএনএটা আমরা বাইরে থেকে ঢুকিয়েছি হ্যাজ বিকাম পার্ট অফ এ ক্রোমোজোম, অর্থাৎ তার ক্রোমোজোমের একটা পার্ট হয়ে গেল, যেহেতু আমরা জিনিসটাকে
ইন্টিগ্রেট করে দিয়েছি, শুধুমাত্র হচ্ছে এই যে শুধুমাত্র ট্রান্সফার্ড হয়নি, ওর জিনোমের সাথে অর্থাৎ ওর যে আগের যে ডিএনএটা ছিল ন্যাচারালি তার সঙ্গে আমি এটাকে ইন্টিগ্রেট করে দিচ্ছি। ফলে কি হচ্ছে, ওর নিজস্ব ডিএনএর একটা পার্ট হয়ে যাচ্ছে। ফলে নিজের যখন ডিএনএটা রেপ্লিকেট করছে তার পার্ট হিসেবে এই ফরেন ডিএনএটাও রেপ্লিকেট হয়ে যাচ্ছে। এবং যখন ডিভিশন হচ্ছে, সেল ডিভিশন, তখন প্রোজেনি সেলসের মধ্যেও ওই নিজস্ব যে ডিএনএ রেপ্লিকেশনের ফলে যে দুটো তৈরি হচ্ছে ডুপ্লিকেট, সেগুলো যেমন ডিভাইড হয়ে দুটো সেলসের মধ্যে আছে, তার সাথে সাথে ইন্টিগ্রেশনে থাকা যে ফরেন ডিএনএর পার্টটা সেটাও হচ্ছে দুটো প্রোজেনি সেলসে চলে যাচ্ছে। সেটাই বলছে which has the ability to replicate. In a chromosome there is a specific DNA sequence called the origin of replication. অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে এই যে কেন হচ্ছে এই ফরেন ডিএনএটাকে আমরা যখন শুধুমাত্র সেলসের মধ্যে ছেড়ে দিলাম, কেন ওটা রেপ্লিকেট হলো না? কারণ সেই মানে রেপ্লিকেট হওয়ার জন্য ক্রোমোজোমের মধ্যে একটা ডিএনএ সিকোয়েন্স থাকে, একটা স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স, যেটাকে আমরা বলি অরিজিন অফ রেপ্লিকেশন। এবং সেই স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স যদি ক্রোমোজোমের মধ্যে থাকে তবেই কিন্তু সেই ক্রোমোজোমটা অর্থাৎ সেই ডিএনএটা কী হবে, রেপ্লিকেশন করবে। অর্থাৎ অরিজিন অফ যে কোনো একটা ক্রোমোজোমে কিন্তু রেপ্লিকেশন হয় না যদি অরিজিন অফ রেপ্লিকেশনটা তার পার্টে না থাকে। সেই জন্যই আমরা যখন একটা পিস অফ ডিএনএকে কোনো একটা সেলসের মধ্যে এন্টার করে দিচ্ছি, শুধুমাত্র এন্টার করছি, কোনো রকম ইন্টিগ্রেট করছি না তার ডিএনএর সাথে, তখন কি হচ্ছে, সেই ডিএনএটা তো অরিজিন অফ রেপ্লিকেশন নাই থাকতে পারে, কারণ সেটা তো একটা ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ। তো অরিজিন অফ রেপ্লিকেশন যদি না থাকে তাহলে কিন্তু সেটা রেপ্লিকেশন হবে না। কিন্তু আমি যদি ওই ফরেন ডিএনএটাকে আমরা তার যে নিজস্ব যে ডিএনএটা আছে তার সাথে যদি যোগ করে দিই, তাহলে তার যে নিজের ডিএনএটা তার মধ্যে তো অরিজিন অফ রেপ্লিকেশন আছেই, কারণ সেটা তো একটা ফুল ডিএনএ সিকোয়েন্স, তার মধ্যে অরিজিন অফ রেপ্লিকেশন আছেই, তার নিজের ডিএনএটা রেপ্লিকেট হচ্ছে সেই জন্য। ফলে তার সাথে আটকে থাকা যে ফরেন ডিএনএটা সেটারও রেপ্লিকেশন হয়ে যাবে। তাহলে এখান থেকে যেটা জানা যে ইন এ ক্রোমোজোম দেয়ার ইজ এ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স, সবই যে ডিএনএ ফ্র্যাগমেন্ট যে সেটা রেপ্লিকেশন হয়ে যাবে সেলসের মধ্যে ঢুকিয়ে দিলে সেটা কিন্তু নয়, তার মধ্যে একটা স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স থাকতে হবে, তবেই সেটা রেপ্লিকেট হবে। সেই ডিএনএ সিকোয়েন্সটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন, উইচ ইজ রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং রেপ্লিকেশন। অর্থাৎ রেপ্লিকেশনটাকে শুরু করার জন্য একটা জায়গা থাকে অরিজিন অফ রেপ্লিকেশন, এবং সেই জায়গাটা একটা স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স হয়। যে কোনো আমি ডিএনএ সিকোয়েন্সকেই বলে দিলাম যে এটা অরিজিন অফ রেপ্লিকেশন, সেটা কিন্তু নয়। মানে যে নিউক্লিওটাইড থাকে আমরা জানি, অ্যাডিনিন, গুয়ানিন, এই রকম হচ্ছে নিউক্লিওটাইডের হচ্ছে ডিএনএ সিকোয়েন্স তো তৈরি করে, AUGC এরমভাবে পরপর নিউক্লিওটাইডগুলো বসানো থাকে। তো সেই রকম একটা অরিজিন অফ রেপ্লিকেশন থাকে, স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স। সেই যদি স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্সটা সেই ক্রোমোজোমের মধ্যে থাকে তবেই রেপ্লিকেশনটা শুরু হবে। যদি সেই ডিএনএ ফ্র্যাগমেন্টের মধ্যে সেই স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স না থাকে তাহলে হাজার চেষ্টা করলেও সেখানে কিন্তু রেপ্লিকেশন হবে না। ওকে, দেয়ারফোর তাহলে এখানে যেটা আমাদের মেইন ইম্পর্টেন্ট মনে রাখা সেটা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশনের কনসেপ্টটা। অরিজিন অফ রেপ্লিকেশন হচ্ছে একটা স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স যেটা হচ্ছে রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং রেপ্লিকেশন। দেখো যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমার দাগ দেওয়াই আছে। দেয়ারফোর মানে এগুলো তোমাদের জানতে হবে, পরবর্তী যেটা আমরা এগোবো যেখানটা আস্তে আস্তে প্রসেসটা যে কীভাবে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হচ্ছে সেখানে কিন্তু এগুলো কাজে লাগবে। ঠিক আছে, therefore for the multiplication of any alien piece of DNA in an organism it's need to be a part of chromosome which has a specific sequence known as origin of replication। তাহলে বোঝা গেল যে আমরা যদি একটা এলিয়েন পিস অফ ডিএনএ অর্থাৎ একটা ফরেন মনে করো ডিএনএর মাল্টিপ্লিকেশন যদি আমরা চাই তাহলে সেটাকে ইটস নিড টু বি এ পার্ট অফ ক্রোমোজোম which has a specific sequence known as origin of replication। তাহলে সেই ফরেন ডিএনএটাকে একটা ক্রোমোজোমের পার্ট হতে হবে যে ক্রোমোজোমে স্পেসিফিক একটা সিকোয়েন্স অরিজিন অফ রেপ্লিকেশন আছে, তবেই তো সেই ক্রোমোজোমে অরিজিন অফ রেপ্লিকেশন থাকলেই কি হবে, রেপ্লিকেশনটা শুরু হবে। রেপ্লিকেশনটা শুরু হলেই তার সাথে আটকে থাকা অর্থাৎ তার পার্ট হিসেবে ফরেন ডিএনএটারও হচ্ছে রেপ্লিকেশন হবে। বোঝা গেল? রেপ্লিকেশন মানে মাল্টিপ্লিকেশন। তাহলে আরেকবার পড়ি লাইনটা, দেয়ারফোর for the multiplication of any
alien piece of DNA in an organism, it needs to be a part of chromosome which has a specific sequence known as origin of replication. আশা করি বুঝতে পারো। এবারে বলছে thus an alien DNA is linked with the origin of replication so that this alien piece of DNA can replicate and multiply itself in the host organism. ওটাই বলছে this can also be called as cloning or making multiple identical copies of any template DNA. তো এই যে প্রসেসটা, এইভাবে যে আমরা যে ফরেন যে ডিএনএটা ছিল তার হচ্ছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ তার রেপ্লিকেশনের ফলে অনেকগুলো হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি সেই ফরেন ডিএনএটার ফর্মে রেপ্লিকেট করে, এই যে প্রসেসটা এটাকে আমরা বলছি ক্লোনিং or making multiple identical copies of any template DNA. অর্থাৎ টেমপ্লেট যে ডিএনএটাকে আমরা ওর যে সেলফ ক্রোমোজোমটা ছিল তার সাথে আমরা ইন্টিগ্রেট করে দিলাম এবং সেই ক্রোমোজোমের সাথে হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন ছিল, ফলে সেটাও রেপ্লিকেট হলো এবং এই যে ফরেন ডিএনএ যে পার্টটা ছিল সেটাও রেপ্লিকেট হয়ে গেল। এইভাবে আমরা টেমপ্লেট ডিএনএ মানে ওই ফরেন ডিএনএটার কিন্তু আমরা অনেকগুলো কপি পেতে থাকলাম। Let us now focus on the first instance of the construction of an artificial recombinant DNA molecule. এবারে আসছে recombinant DNA molecule. ওকে, এতক্ষণ আমরা জানলাম ক্লোনিং কাকে বলে, এবার আসছে recombinant DNA molecule। কি বলছে যে এবার চলো আমরা দেখি যে ফার্স্ট recombinant DNA molecule কখন কিভাবে কনস্ট্রাকশন করা হয়েছিল। The construction of first recombinant DNA emerged from the possibility of linking a gene encoding antibiotic resistance with a native plasmid Salmonella typhimurium. ওকে, এটা কিন্তু তোমাদের কোশ্চেন আসে যে ফার্স্ট রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল হচ্ছে সালমোনেলা টাইফিমিউরিয়ামের মধ্যে হচ্ছে করা হয়েছিল। ওকে, করা হয়েছিল বলতে তার প্লাজমিড নিয়ে করা হয়েছিল, অর্থাৎ সালমোনেলা টাইফিমিউরিয়ামের প্লাজমিড হচ্ছে কাজে লাগিয়ে প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল তৈরি করা হয়েছিল। প্লাজমিড কি? প্লাজমিড হচ্ছে দেখো ব্র্যাকেটে লেখা আছে অটোনোমাসলি রেপ্লিকেটিং সার্কুলার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। প্লাজমিড কি আমরা কিন্তু সেল চ্যাপ্টারে পড়ে এসেছি, আমাদের সেল পুরোটাই কমপ্লিট আছে। নিটের আগে একটা ম্যারাথন ক্লাস বলে শুরু করেছিলাম, তো সেখানে আমি সেল কিন্তু পুরোটাই পড়িয়ে দিয়েছিলাম, মাত্র 3টে ক্লাসের মধ্যে, বড় বড় অবশ্যই ক্লাসগুলো, তো সেখানে 3টে ক্লাসের মধ্যে পুরো সেল কিন্তু কভার করা আছে। তো তোমরা চাইলে সেখানটা দেখে নিতে পারো, সেখানে প্লাজমিড কোথায় আছে সেটাও তোমরা দেখে নিতে পারো। তো প্লাজমিড এখন যেটা ছোট করে বলছি, প্লাজমিড হচ্ছে সেলসের একটা নিজস্ব ডিএনএ থাকে, নিজস্ব ক্রোমোজোম একটা থাকে। এছাড়া আরেকটা হচ্ছে বলছে অটোনোমাসলি রেপ্লিকেটিং সার্কুলার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, অর্থাৎ ক্রোমোজোম ছাড়া আরেকটা ডিএনএ থাকে যেটা হচ্ছে সার্কুলার হয় এবং অটোনোমাসলি রেপ্লিকেটিং, ওটা হচ্ছে অটোনোমাসলি মানে ওটা নিজে নিজেই রেপ্লিকেট করতে পারে। তাহলে ক্রোমোজোম ছাড়া এক্সট্রা ক্রোমোজোমাল একটা ডিএনএ থাকে তাকে আমরা প্লাজমিড বলি, সেটা কিন্তু অটোনোমাসলি রেপ্লিকেটিং। তো সেই রকম যে ডিএনএ তাকে বলা হয় প্লাজমিড। ওকে, স্ট্যানলি কোহেন অ্যান্ড হওয়ার্ড বয়ার accomplished this in 1972 by isolating the antibiotic resistant gene by cutting out a piece of DNA from a plasmid which was responsible for conferring antibiotic resistance. কি বলছে যে স্ট্যানলি কোহেন এবং হাবার্ড বয়ার এনারা কি করেছিলেন 1972 খ্রিস্টাব্দে ওনারা কি করেছিলেন যে একটা প্লাজমিডের, মনে করো প্লাজমিডের মধ্যে একটা ডিএনএ সিকোয়েন্স ছিল যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, তারা দেখেছিলেন। ওনারা কি করলেন, সেই প্লাজমিড থেকে ওই ডিএনএ সিকোয়েন্সটাকে হচ্ছে কেটে নিলেন। সেটাই বলছে দেখো, isolating the antibiotic resistant gene by cutting out of a piece of DNA from a plasmid which was responsible for conferring antibiotic resistance, অর্থাৎ ওই প্লাজমিড থেকে একটা পিস অফ ডিএনএ কাট করে নিল যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে ওনাদের হাতে এখন একটা পিস অফ ডিএনএ আছে যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। দ্য কাটিং অফ ডিএনএ at specific location become possible with the discovery of the so-called molecular scissor restriction enzyme. Okay,
এই যে একটা প্লাজমিড মানে নাম সার্কুলার ছিল, তার মনে করো একটা জায়গায় হচ্ছে আমাদের যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটা ছিল। এবার এই গোটা প্লাজমিড থেকে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটাকে শুধুমাত্র কেটে নেওয়া হলো, এবং এই যে শুধুমাত্র ওইটুকুনি জায়গাকে কেটে নেওয়া হলো সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে এই রেস্ট্রিকশন এনজাইমসের জন্য। কি রেস্ট্রিকশন এনজাইম আছে, মনে করো আমার এই সিকোয়েন্সে হচ্ছে কাট করতে হবে, তো সেই রকম রেস্ট্রিকশন এনজাইম দিলাম, সে খালি ওই সিকোয়েন্সে গিয়ে ডিএনএ পার্টটাকে কাট করে দিল। দ্য কাট পিস অফ ডিএনএ, অর্থাৎ এখন গোটা প্লাজমিডের মধ্যে আমাদের খালি যেটুকুনি দরকার ছিল সেই পিস অফ ডিএনএটা আমাদের মানে ওনাদের সায়েন্টিস্টদের হাতে এখন আছে। The cut piece of DNA was then linked with the plasmid DNA, অর্থাৎ সালমোনেলা টাইফেরিয়াম থেকে যে আমরা প্লাজমিডটা পেয়েছি, বার করেছি, সেই প্লাজমিডের সাথে হচ্ছে এই যে পিস অফ ডিএনএ, অর্থাৎ যে পিস অফ ডিএনএর সাথে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রপার্টিটা জুড়ে আছে সেটা ওই প্লাজমিড ডিএনএর সাথে আমরা যোগ করে দিলাম। This plasmid DNA acts as a vector to transfer the piece of DNA attached to it. এই প্লাজমিড ডিএনএটা কীভাবে ভেক্টর হিসেবে কাজ করছে, মানে একটা ট্রেনের মতো কাজ করছে। ট্রেন এলো স্টেশনে, লোকজন উঠে গেল, ট্রেন ছেড়ে দিল, ঠিক একইভাবে এই প্লাজমিড ডিএনএটার সাথেও হচ্ছে এই যে আমরা ডিএনএটাকে আগে থেকে কাট করে রেখেছিলাম, এই পিস অফ ডিএনএ যেটাতে হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রপার্টি আছে, সেই পিস অফ ডিএনএটাকে কী করলাম, এই প্লাজমিড ডিএনএর সাথে হচ্ছে আমরা জুড়ে দিলাম, এবং এই প্লাজমিড ডিএনএটা কী করলো, ভেক্টরের মতো কাজ করলো। এবারে কী করব, এই প্লাজমিড ডিএনএটাকে নিয়ে আমরা ইকোলাইয়ের মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে প্লাজমিড ডিএনএর সাথে কি আছে, ওই পিস অফ ডিএনএটা আছে যার হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রপার্টি আছে, তাহলে সেটা আমরা ইকোলাইয়ের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার ইকোলাই যখন রেপ্লিকেট হবে, ওই প্লাজমিড ডিএনএটাও রেপ্লিকেশন হবে এবং তার সাথে আটকে থাকা ওই যে পিস অফ ডিএনএ যার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রপার্টি আছে সেটাও রেপ্লিকেট হবে। এইভাবে কি হবে, যত ইকোলাইয়ের রেপ্লিকেশন হবে তত আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, ফার্স্টে একটা পিস অফ ডিএনএ ছিল যেটা হচ্ছে ওই কাট করা হয়েছিল রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, সেটার কিন্তু আমরা অনেক ক্লোন পেয়ে যাব। অর্থাৎ সেটা ইকোলাই যত মাল্টিপ্লাই করতে থাকবে তত হচ্ছে আমরা প্রত্যেকটা ইকোলাইয়ের মধ্যেই সেই পিস অফ ডিএনএটা হচ্ছে আমরা পাবো, কারণ সেই পিস অফ ডিএনএটাকে আমরা প্লাজমিডের মধ্যে হচ্ছে ঢুকিয়ে দিয়েছি, এবং প্লাজমিডের মধ্যে ঢুকিয়ে দেওয়ার ফলে সেই প্লাজমিড ডিএনএটা যখন রেপ্লিকেশন হবে সেই পিস অফ ডিএনএটারও রেপ্লিকেশন হবে। তো এইভাবে আমরা ক্লোনটা পাবো। আমি আগে বলে দিলাম দিস প্লাজমিড, দেখো ওটাই বলছে, ইউ প্রবাবলি নো দ্যাট মসকিউটো অ্যাক্টস অ্যাজ অ্যান ইনসেক্ট ভেক্টর টু ট্রান্সফার দ্য ম্যালেরিয়াল প্যারাসাইট ইনটু হিউম্যান বডি। ঠিক যেমন জানো যে তোমরা যে মসকিউটো কী করে, ম্যালেরিয়াল প্যারাসাইট হিউম্যান বডিতে ভেক্টর হিসেবে হচ্ছে কাজ করে। In the same way, a plasmid can be used as vector to deliver an alien piece of DNA into the host organism. Host organism এখানে কে, হচ্ছে ইকোলাই। ইকোলাইয়ের মধ্যে ওই পিস অফ ডিএনএ যার হচ্ছে যে পিস অফ ডিএনএটা হচ্ছে আমরা একটা প্লাজমিড থেকে আমরা সেটাকে বার করে নিয়েছি, যার যে পিস অফ ডিএনএর মধ্যে আমরা হচ্ছে ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন মানে ক্যারেক্টারটা আছে, সেই পিস অফ ডিএনএটাকে ইকোলাইয়ের মধ্যে ঢোকানোর জন্য শুধুমাত্র ঢুকিয়ে দিলে হবে না, কারণ শুধুমাত্র ঢুকিয়ে দিলে আমরা জানি যে সেখানে কিন্তু রেপ্লিকেশন হবে না, তাহলে আমাদের ফুলফিল হবে না কাজটা। তো ওনারা কী করেছিলেন, ওই ডিএনএ পিস অফ ডিএনএটাকে নিয়ে প্লাজমিডের মধ্যে, কার প্লাজমিড, সালমোনেলা টাইফির যে প্লাজমিড, সেই প্লাজমিডের সাথে হচ্ছে অ্যাটাচড করে ওই ইকোলাইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। ফলে কি হয়েছিল, ইকোলাই যখন রেপ্লিকেট করছে ওটাও হচ্ছে। ইন দ্য সেম ওয়ে প্লাজমিড ক্যান বি ইউজড অ্যাজ এ ভেক্টর টু ডেলিভার অ্যান এলিয়ান পিস অফ ডিএনএ ইনটু দ্য হোস্ট অর্গান। অর্থাৎ ইকোলাইয়ের মধ্যে ওই প্লাজমিডের মাধ্যমে এলিয়ান যে পিস অফ ডিএনএ সেটা হচ্ছে ডেলিভার করা হচ্ছে। The linking of antibiotic resistant gene with the plasmid vector become possible with the enzyme DNA ligase. অর্থাৎ একটা পিস অফ ডিএনএ ছিল, সেটাকে আমরা আর একটা ডিএনএর সাথে কিভাবে আটকাবো, সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে ডিএনএ লাইগেজ দিয়ে, যেটাকে আমরা মলিকিউলার গাম বলে থাকি অনেক সময়। অর্থাৎ সেখানে যেমন আমরা কোনো কিছু মনে করি, এই পাতাটা ছিঁড়ে গেল, আমরা পাতা দুটোকে আটকানোর জন্য কি করি, গাম দিয়ে অনেক সময় আটকে দিই। তো সেই জন্যই হচ্ছে এখানেও কি হচ্ছে, ওই প্লাজমিডের সাথে এই পিস অফ ডিএনএটাকে আটকানোর জন্য এখানে ডিএনএ লাইগেজ এনজাইম হচ্ছে কাজ করছে।
which acts on cut DNA molecule and joins their end. তাদের এন্ডগুলোকে জয়েন করে দেয়। This makes a new combination of circular autonomously replicating DNA created in vitro and is known as recombinant DNA। অর্থাৎ এই যে নতুন যে প্লাজমিডের সাথে ওই পিস অফ ডিএনএটাকে যোগ করা হলো, হয়ে যে ডিএনএটা তৈরি হলো সেটাকে আমরা বলছি recombinant DNA। When this DNA is transferred into E. coli, a bacteria closely related to Salmonella, অর্থাৎ সালমোনেলার হচ্ছে রিলেশনে ক্লোজলি রিলেটেড ব্যাকটেরিয়া এস্টেরিয়া কোলাই, তার মধ্যে সেই রিকম্বিনেন্ট যে ডিএনএটা অর্থাৎ সালমোনেলার হচ্ছে প্লাজমিড আর একটা এলিয়ান পিস অফ ডিএনএ যার মধ্যে হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ক্যারেক্টার ছিল, সেই দুটো হচ্ছে যোগ করা হলো ডিএনএ লাইগেসের মাধ্যমে করে একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হলো। সেই রিকম্বিনেন্ট ডিএনএ এস্টেরিয়া কোলাইয়ের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হলো। It could replicate using the new host's DNA polymerase enzyme। অর্থাৎ নিউ হোস্ট এখন কে এস্টেরিয়া কোলাই, অর্থাৎ ইকোলাইয়ের মধ্যে এখন একটা প্লাজমিড আছে এবং সেই প্লাজমিডের সাথেই হচ্ছে সেই ফরেন পার্ট অফ ডিএনএটা আছে যার মধ্যে যার ক্যারেক্টার একটা আছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। এবার সে কী করছে, ইট কুড রেপ্লিকেট ইউজিং দ্য নিউ হোস্ট ডিএনএ পলিমারেজ এনজাইম। অর্থাৎ এই প্লাজমিডটা এবারে কী হবে, ওই ইকোলাই ডিএনএ পলিমারেজ এনজাইম নিয়ে ওটা রেপ্লিকেট করবে অ্যান্ড মেক মাল্টিপল কপিজ, এবং কি করবে রেপ্লিকেশনের ফলে ওটা মাল্টিপল কপিজ তৈরি করতে থাকবে। প্লাজমিডটা যখন পুরো রেপ্লিকেট করবে তার সাথে আটকে থাকা ওই যে ফরেন ডিএনএ যেটা আমার যার মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটা আছে সেটাও হচ্ছে মাল্টিপ্লাই করতে থাকলো। The ability to multiply copies of antibiotic resistant gene in E. coli was called cloning of antibiotic resistant gene in E. coli। বোঝা গেল এইভাবে কি হলো, ইকোলাই যত রেপ্লিকেশন হতে থাকলো ইকোলাই প্লাজমিডটার, এবং ইকোলাই যত ডিভাইড হয়ে তৈরি হতে থাকলো পরপর জেনারেশনে, তার সাথে সাথে কি হলো ওই প্লাজমিডটার যেমন রেপ্লিকেশন হচ্ছে, প্লাজমিডের সাথে আটকে থাকা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট যে জিন তারও হচ্ছে রেপ্লিকেশন হতে থাকছে। ফলে আমরা ওই ওয়ান পিস অফ যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ছিল সেটা থেকে আমরা মাল্টিপল কপিজ পেয়ে গেলাম এইভাবে। তো এই যে প্রসেসটা যার মাধ্যমে এরকম পেলাম, দ্য এবিলিটি টু মাল্টিপ্লাই কপিজ অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ইন ই কোলাই ওয়াজ কল্ড ক্লোনিং। এটাকেই বলা হয় ক্লোনিং। অর্থাৎ একটা ক্লোন মানে হচ্ছে একই দেখতে যখন জিনিস তৈরি হচ্ছে তখন তাকে বলা হয় ক্লোন। তো এখানেও কি ওই একই তৈরি হচ্ছে রেপ্লিকেশনের ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ছিল, সেখান থেকে আবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন হচ্ছে, এইভাবে পরপর রেপ্লিকেশন হচ্ছে আর পরপর ওরকম অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আমরা এইভাবে পেয়ে যাচ্ছি। You can hence infer that there are 3 basic steps in genetically modifying an organism। তো এইভাবে কিন্তু আমরা অর্গানিজমটাকে জেনেটিক্যালি মডিফাই করে দিলাম। অর্থাৎ ইকোলাইয়ের মধ্যে একটা কি হলো অ্যান্টিবায়োটিক আগে যেটা ছিল না, যে ইকোলাই কোনো একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ছিল না, এখন আমরা কি করে দিলাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন তার মধ্যে ঢুকিয়ে দিলাম। ফলে কি হলো ইকোলাইটা কিন্তু সেই অ্যান্টিবায়োটিক যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনটা ভরা হয়েছে সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সিটা হচ্ছে দেখাতে শুরু করে দিল। অর্থাৎ কি হলো ইকোলাইটাকে কিন্তু আমরা মডিফাই করে দিলাম একদম জিন লেভেলে গিয়ে। অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইং অ্যান অর্গানিজম, একটা অর্গানিজমকে আমরা জেনেটিক্যালি মডিফাই করে দিলাম। ইকোলাইটা আগে যে অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্ট হতো না, এখন কিন্তু ওই অ্যান্টিবায়োটিক দিলে ইকোলাই কিন্তু একটা রেজিস্ট্যান্স শো করবে, কারণ আমরা বাইরে থেকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো সেটাই বলছে যে এইভাবে মডিফাই করতে একটা অর্গানিজমে 3টে স্টেপ দরকার হয়। কি কি? আইডেন্টিফিকেশন অফ ডিএনএ উইথ ডিজায়ারেবল জিন, যেটা আমরা ফার্স্ট করেছিলাম, যে একটা প্লাজমিড থেকে যে আমাদের ডিজায়ারেবল জিন ছিল একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আমরা কেটে নিয়েছিলাম, অর্থাৎ সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে কেটে নিতে হবে, মানে জোগাড় করতে হবে। ইন্ট্রোডাকশন অফ দ্য সেকেন্ড হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দ্য আইডেন্টিফাইড ডিএনএ ইনটু দ্য হোস্ট। তারপর আমরা কি করলাম, ওই যে ডিজায়ার্ড যে জিনটা ছিল সেটার সাথে আমরা প্লাজমিডটাকে যোগ করে দিলাম এবং প্লাজমিডটাকে নিয়ে তারপরে ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন সমেত ওই যে প্লাজমিডটা হলো সেটাকে নিয়ে আমরা ইকোলাইয়ের মধ্যে ঢুকিয়ে দিলাম। সেটাই বলছি, ইকোলাই হচ্ছে হোস্ট এখানে কাজ।
ইন্ট্রোডাকশন টু দ্য আইডেন্টিফাইড ডিএনএ ইনটু দ্য হোস্ট। তাহলে এইভাবে হচ্ছে ভেক্টরের মাধ্যমে, থ্রু ভেক্টর এখানে লিখতে পারি, ভেক্টরের মাধ্যমে আমরা ইন্ট্রোডিউস করে দিলাম হোস্টের মধ্যে ওই ডিজায়ারেবল জিন সমেত যে ডিএনএটা। তারপরে কি মেনটেনেন্স অফ ইন্ট্রোডিউস ডিএনএ ইন দ্য হোস্ট অ্যান্ড ট্রান্সফার অফ ডিএনএ টু ইটস প্রোজন। অর্থাৎ থার্ড প্রসেস হচ্ছে সেই ইন্ট্রোডিউস যে ডিএনএ ইনটু দ্য হোস্ট সেটার মেনটেনেন্স, এবং মানে সেই কালচারটাকে গ্রো হবে এবং কি হবে ট্রান্সফার অফ ডিএনএ, অর্থাৎ সেটা হচ্ছে নিজে থেকেই হবে, রেপ্লিকেশন হবে এবং ডিএনএ কি হবে প্রোজেনি সেলসে হচ্ছে ডিএনএর হচ্ছে ট্রান্সফার হতে থাকবে। যেমন ডিএনএ রেপ্লিকেট করে এবং তারপরে হচ্ছে ট্রান্সফার হয় পরের সেলে ডিভিশনের সময়, ঠিক সেইভাবেই হচ্ছে ডিএনএগুলো হচ্ছে রেপ্লিকেট করবে এবং প্রোজেনি সেলে ট্রান্সফার করবে, এবং তার সাথে সাথেই হচ্ছে আমাদের যেহেতু ওই ডিজায়ারেবল জিনটাকে আমরা ঢুকিয়ে দিয়েছি ফলে সেটাও কিন্তু আমাদের রেপ্লিকেট করতে থাকবে, এবং এই যে এবিলিটি এটা কি বলা হয় ক্লোনিং। এই হয়ে গেল আমাদের এই অবধি। পরের দিন আমরা জানবো 11.2 হচ্ছে টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির টুলস কী সেগুলো সম্বন্ধে আমরা একটু জানবো। তো আজকের পড়াতে যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ, টাটা।